আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম তোমাদের এই পর্যন্ত আলোচনা করে আমরা শেষ করেছিলাম মূলত, এবং আজকের এই ভিডিও ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদের এই পুরো অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য। সো বন্ধুরা, চলো আমরা ভিডিও শুরু করে দিই। এককের আন্তর্জাতিক পদ্ধতি। কোনো কিছুর পরিমাপ নির্ণয়ে বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে, যেমন তোমার উচ্চতা কত, এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফরম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি হলো? আমরা একই পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি যা প্রচলিত আছে। এগুলোকে এমকেএস, দ্যাট মিন্স মিটার কিলোগ্রাম সেকেন্ড, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কথা চিন্তা করে বা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিটি সকল ভৌত রাশির জন্য কেবল এক নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে, যেমন দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কিলোগ্রাম, সময়ের জন্য সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, আলোক ঔজ্জ্বল্যের একক হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এগুলো হলো মৌলিক একক। তারপর দেখো দৈর্ঘ্যের একক। বর্তমানে দৈর্ঘ্য পরিমাপে আন্তর্জাতিক এককের ব্যবহার দেখা যায়। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের 1 মিটার পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনিয়াম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দ্বন্দ্বের দুই প্রান্তে দুটি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। এরপর আমরা পড়ব দৈর্ঘ্যের এককের গুণিতক এবং ভগ্নাংশ। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার কথাটি ব্যবহার করে থাকি আমরা, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি আমরা সেন্টিমিটার বা সংক্ষেপে সেমি। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপি তখন কিন্তু আমরা এর চেয়ে ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে মিলিমিটার বা সংক্ষেপে হচ্ছে মিমি। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব, আমরা এটা ব্যবহার করি হচ্ছে কিলোমিটার সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কিলোমিটার ইজ ইকুয়াল 1000 মিটার, 1 মিটার ইজ ইকুয়াল 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার। এটা আসলে তোমরা ক্লাস 5-এ পড়েছো। ক্লাস 5-এ তোমাদের ম্যাথের একটা চাপ্টা ছিল পরিমাপ, সেই চাপ্টা থেকে তোমরা মূলত এই সূত্রগুলো আয়ত্ত করে শিখেছো। দেন নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ভরের একক। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত। ফ্রান্সের সাব্রেতে অবস্থিত ওজন এবং পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দ্বন্দ্বের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে। কম ভরের জন্য একক হলো গ্রাম। এছাড়া বেশি ভরের বস্তুর জন্য আমরা কিন্তু কুইন্টাল বা মেট্রিক টনও কিন্তু ইউজ করি। দেখো, 1 মেট্রিক টন সমান হচ্ছে 10 কুইন্টাল, আর 1 কিলোগ্রাম সমান হচ্ছে 100 গ্রাম, আবার 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কিলোগ্রাম, আবার 1 গ্রাম সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। এগুলো আশা করি তোমরা জানো, কারণ তোমরা এটা ক্লাস 5-এ পড়ে এসেছো। এখানে আর তেমন কিছু বলার নেই। আসলে এই চ্যাপ্টারটা তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট এখান থেকে কিছু অবজেক্টিভ আসতে পারে বা ছোটো প্রশ্ন আসতে পারে। সময়ের একক। সময় পরিমাপের সকল পদ্ধতির এক অংশ হলো সেকেন্ড, তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর ইত্যাদি ইত্যাদি। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটিকে আমরা বলি একদিন। একদিনের 24 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগই হচ্ছে আমাদের মৌলিক একক সেকেন্ড। ঠিক আছে? সো এই যে তোমরা দেখো এখানে একটা চার্ট রয়েছে, এটা তোমরা একটু পড়বা তবেই হচ্ছে। দেন আমরা চলে যাচ্ছি পার্ট 8 এবং 9, দৈর্ঘ্য, ভর, সময়ের পরিমাপ। দেখো এখানে কাজ দেওয়া আছে 3টা। কাজগুলো একদম সিম্পলি তোমরা করতে পারবা নিজেরাই। প্রথমে সাদা কাগজে তোমরা একটা সরলরেখাটা আঁকবা। এবার একটি রুলার বা স্কেল রেখাটির উপস্থাপন করবা। এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখের ঠিক যেন সঠিক অবস্থানে থাকে।
এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা চোখের অবস্থান রাখলে তোমরা রেখাটার একটা সঠিক দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা স্কেল দ্বারা। আবার কয়েকটি 50 পয়সার মুদ্রা একত্রে রেখে নিচের মতো করো এবং এর উচ্চতা তোমরা নির্ণয় করবা। এটাও একদম সিম্পল, তোমরা নিজেরাই করতে পারবে। এগুলো আমি আসলে বলার মতো কিংবা করে দেওয়ার মতো কিছু নেই। ভরের পরিমাপটা তোমরা পারবা। পাল্লার বাম দিকে 100 গ্রামে একটা বাটখারা রাখো, এবার ডান দিকে একটির পর একটি মার্বেল দিতে দেখো যতক্ষণ না বাম এবং ডান দিকে পাল্লা সাম্যাবস্থায় আসে। 100 গ্রাম ইকুয়াল কত হবে এবং একটি মার্বেলের ভর কত গ্রাম, ঠিক আছে? এটা তোমরা পরিমাপ করে বের করে ফেলতে পারবা। সময় পরিমাপের ক্ষেত্রে আমরা কী করতে পারি, ছবির মতো স্কুলের মাঠে রৌদ্রের মধ্যে একটি লাঠি খাড়া করে বসিয়ে দাও। লক্ষ্য করলে দেখবে যে খাড়া লাঠিটির ছায়া পড়েছে। ওই ছায়া প্রান্তে এবার একটি দাগ দাও এবং ঘড়ি দেখে সময় লিখে রাখো। এবার প্রতিটি কাছের পরে গিয়ে পুনরায় ছায়ার প্রান্তে দাগ দিয়ে ঘড়ি দেখে সময় লিখে রাখো। এভাবে তুমি প্রতি ঘন্টার পর পর দাগ দিয়ে একটি সূর্য ঘড়ি তৈরি করো, যা দ্বারা সময় দেখে সময় বলে দিতে পারবে। এই যে আমরা সূর্যের ছায়া দেখে সময় বলতে পারবো, এটা কিন্তু বলা হয় মূলত সূর্য ঘড়ি, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা। দেন নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে ক্ষেত্রফল এবং তার পরিমাপ নিয়ে। তোমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি তোমার পড়া টেবিলে রাখো। এখন একটু খেয়াল করে দেখার চেষ্টা করো এরকম বই আর কয়টি টেবিলে পড়া টেবিলটি পাশাপাশি রাখা যাবে। তোমরা এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলটি সমান কয়টি টেবিল তোমার ঘরের কক্ষে রাখা যাবে? চিন্তা করছো যে এই হিসাব তুমি কিভাবে বের করবে? আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে। ক্ষেত্রফল মাধ্যমে টেবিলের পৃষ্ঠ বা ঘরের মেঝে কতটুকু স্থান দখল করে আছে তা কিন্তু আমরা জানতে পারবো। এটিকে পরিমাপ করতে হলে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হবে। মানে এইগুলো প্রথম চ্যাপ্টারে তোমাদের যা বলা হয়েছে এগুলো তোমরা ক্লাস 5-এ পড়ে এসেছো। একদম ক্লাস 5-এর পোলাপানদের জন্য এগুলো পড়া, তোমাদের জন্য না, ঠিক আছে? তো ক্ষেত্রফলে কি সূত্র দেওয়া আছে, ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে? তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট যেই পার্টটা রয়েছে, আয়তন এবং তার পরিমাপ। সাধারণভাবে বোঝা যায় যে তোমার জ্যামিতি বক্সে তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম জায়গা দখল করে আছে। আবার একটা যে জায়গা দখল করে দুটি তার চেয়ে বেশি জায়গা দখল করে থাকে। কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে এর আয়তন বলে। ফলে আমরা বলতে পারি যে জ্যামিতি বাক্সটির আয়তন বিজ্ঞান বইয়ের চেয়ে কম, কিংবা একটি ইটের আয়তন দুটি ইটের আয়তনের তুলনায় কম। আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। এইটা তোমরা ক্লাস 5-এ পড়েছো। এই জায়গায় সূত্র দেওয়া রয়েছে, আয়তন ইকুয়াল ক্ষেত্রফল উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। একদম সহজ। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম হচ্ছে ঘনমিটার। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তা হচ্ছে 1 ঘনমিটার। 1 ঘনমিটার ইকুয়াল 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার। দেখো সিজিএস পদ্ধতিতে, হ্যাঁ, একই সংক্ষেপে কী বলা হয়, সিসি বলা হয়। সিসি এক সংক্ষেপে বলা হয় সিসি, বা এই যে দুইটা সি, এই যে সি, এটা মূলত কিউবিক সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ দিয়ে লেখা হয়। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। 1000 সিসি ইকুয়াল 1 লিটার। 1 সিসিকে 1 মিলিলিটারও বলা হয়। সুতরাং 1 লিটার ইকুয়াল 1000 সিসি ইকুয়াল 1000 মিলিলিটার। একদম সিম্পলি তোমরা এটা করতে পারবা। বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন পরিমাপ। যে কোনো সুষম বস্তু যেমন ইট বা ঘরের আয়তন সহজে এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে গুণ করে বের করা যায়, কিন্তু কোনো অসম বস্তুর আয়তন কিভাবে বের করব, তাই না? সো এখন আমরা এই কাজটা একটু দেখব। সো দেখো, তোমাদের এই কাজের মধ্যে কি দেওয়া আছে, বলা হয়েছে যে সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো। এবার মাপচঙে কিছু পানি নিয়ে তার পাট নাও। এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরাটি মাপচঙের মধ্যে ডুবাও এবং পুনরায় পাট নাও। দুটি পাটের পার্থক্য দেখে আয়তাকার ইটের তুলনায় আমরা আয়তন বের করা যাবে। এবার মাপার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরাটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে এর আয়তন মিলিয়ে নাও। দেখা যাবে দুটো আয়তনে কিন্তু সমান আসবে। এবার অন্য দুটি অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয়ের জন্য এদের পৃথকভাবে মাপচঙে পানিতে ডুবাও। এবার আলাদাভাবে পাট নিয়ে এদের আয়তন নির্ণয় করো। সাবধান, একটা সাবধানতা রয়েছে যে এখানে মাপচঙে পাট নেওয়ার সময় সাবধানতা আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথমত মাপচঙটি একটি সমতল ক্ষেত্রের উপর, দেখো সমতল ক্ষেত্রের উপর সোজা করে রাখতে হবে। দ্বিতীয়ত পাট নেওয়ার সময় চোখকে পানির সমান্তরালে নিয়ে যেতে হবে। আচ্ছা,
তারপর আমরা চলে যাচ্ছি পার্ট 12-তে, সেটা হচ্ছে তরল পদার্থের আয়তন নির্ণয়। আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি দাগাঙ্কিত মাপচুং ব্যবহার করে থাকি। নিচের দাগাঙ্কিত মাপচুংটির সাহায্যে অন্যান্য সিলিন্ডারের তরলের আয়তন পরিমাপ করে খাতায় লিখো। তারপর দেখো আছে আমাদের কি তাপমাত্রার পরিমাপ। তুমি হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত, যেমন টেলিভিশনে অথবা রেডিওর খবর দিনের কিন্তু তাপমাত্রা বলে দেওয়া হয়। তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নিই। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কি কেলভিন। ঠিক আছে, তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তবে এখনও সারা বিশ্বে ব্যবহারিক কাজে, বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয়ে বা জ্বর নির্ণয়ে আমরা কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুইটা একক কিন্তু বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো দেখো এখানে আমাদের পাঠটা মূলত এখানে শেষ। এখানে তোমাদের একটা কাজ রয়েছে। প্রথমে একটি ডাক্তারি থার্মোমিটার নিতে হবে, এবার এর সাহায্যে কীভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় তা বুঝে নাও। সাধারণত থার্মোমিটারে 94 থেকে 108 পর্যন্ত ফারেনহাইট স্কেলে দাগান্বিত করা থাকে। কোনো থার্মোমিটারে আবার 21 থেকে 35 থেকে 42 পর্যন্ত সেলসিয়াস স্কেলে দাগান্বিত করা থাকে। এবার লক্ষ্য করে দেখবে যে থার্মোমিটারের ভিতরে একটি পারস্তম্ভ দেখা যাচ্ছে। এটি তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে উপরে উঠতে থাকে। এবার তুমি থার্মোমিটারকে হাতের নিচে বা তোমার জিহ্বার নিচে রেখে দিলে 1 মিনিট পর দেখতে পাবে যে পারস্তম্ভের উচ্চতার কোনো পার্থক্য হয়েছে না। এদিকে তুমি তোমার গায়ে তাপমাত্রা পরিমাপ করতে পারবে। ঠিক আছে, একদম সিম্পলি আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। এই চ্যাপ্টারে আসলে তেমন কিছু নেই প্রশ্ন, তাই আমি এই চ্যাপ্টারের কাইন্ডস অফ কোয়েশ্চেন আমি নিয়ে আসতেছি না। এই চ্যাপ্টারে জাস্ট অনুশীলনী প্রশ্নগুলো আমরা সমাধান করব। তবে আজকের এই ভিডিওতে না, আমরা নেক্সট কোনো ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে, এখানে সৃজনশীল প্রশ্নগুলো, তারপর হচ্ছে তোমাদের গাণিতিক সমস্যা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে, তারপর বহু নির্বাচনী প্রশ্ন, এরপর রয়েছে শূন্যস্থান পূরণ, এগুলো আমরা মূলত সলভ করব। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার সময়। ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।